1556 সালের ভারত। সম্রাট হুমায়ুন হঠাৎ এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং তার মাত্র ১৩ বছরের ছেলে আকবর সিংহাসনে বসেন। কিন্তু তখনকার মুঘল সাম্রাজ্য দুর্বল, চারপাশে শত্রু ঘিরে রেখেছে। এই সুযোগে উত্তর ভারতের রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হন এক অসাধারণ সেনাপতি, হেমচন্দ্র বিক্রমাদিত্য, যিনি সাধারণত হেমু নামে পরিচিত। সুর বংশের সেনাপতি হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। শেরশাহ সূরির মৃত্যুর পর সুর সাম্রাজ্য দুর্বল হলেও হেমু ধীরে ধীরে নিজের দক্ষতা ও সামরিক শক্তির মাধ্যমে প্রভাব বিস্তার করতে থাকেন। তিনি ধারাবাহিকভাবে ২২টি যুদ্ধে অংশ নিয়ে জয়ী হন এবং শেষ পর্যন্ত দিল্লি দখল করে নিজেকে সম্রাট ঘোষণা করেন। তিনি বিক্রমাদিত্য উপাধি নেন। অন্যদিকে আকবর ছিলেন অপ্রাপ্তবয়স্ী ও অপ্রস্তুত সম্রাট। তার অভিভাবক ও প্রধান সেনাপতি বাইরাম খান মুঘল সাম্রাজ্যের ভার গ্রহণ করেন। বাইরাম খান স্পষ্ট বুঝতে পেরেছিলেন, যদি হেমুকে দ্রুত রুখে দেওয়া না যায় তবে ভারতের মাটিতে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যেতে পারে। তাই তিনি সেনাবাহিনী সংগঠিত করে সরাসরি মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন। যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয় পানিপথ। এই ময়দানেই মাত্র ৩০ বছর আগে বাবর প্রথম মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। পানিপথ ছিল সমতল খোলা ভূমি, যেখানে বিশাল সেনাবাহিনী সহজে অবস্থান নিতে পারত। হেমুর বাহিনী ছিল প্রায় ৩০,০০০ অভিজ্ঞ ঘোড়সওয়ার এবং ৫০০ যুদ্ধহাতি নিয়ে। এই যুদ্ধহাতিগুলোকে সে সময় জীবন্ত ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হতো। প্রতিটি হাতির মাথায় কামান বসানো থাকত, যা দূর থেকে শত্রুকে ধ্বংস করতে পারত। আফগান বাহিনীর আত্মবিশ্বাস ছিল প্রবল, কারণ তারা বিশ্বাস করত এবারই মুঘলদের চিরতরে ভারত থেকে বিতাড়িত করা যাবে। অন্যদিকে মুঘল বাহিনী সংখ্যায় কিছুটা কম হলেও শৃঙ্খলা, কৌশল এবং সংগঠনের দিক থেকে অনেক এগিয়ে ছিল। বাইরাম খানের অভিজ্ঞতা তাদের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। ৫ই নভেম্বর ১৫৫৬ সালের ভোরে শুরু হয় নির্ণায়ক সংঘর্ষ। পানিপথের সমতল ময়দানে মুখোমুখি হয় দুই বাহিনী। যুদ্ধের শুরুতেই হেমুর হাতি বাহিনী প্রচণ্ড আক্রমণ চালায়। মুঘল সেনারা শুরুতে দিশেহারা হয়ে পড়ে। চারদিক ধুলো, গর্জন আর ধোঁয়ায় ঢেকে যায়। ইতিহাসবিদরা উল্লেখ করেন, যুদ্ধের প্রথম ভাগে হেমুর জয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল। তাঁর সেনারা একের পর এক আক্রমণ চালিয়ে মুঘলদের চাপে ফেলে দিচ্ছিল। হেমু নিজেই এক বিশাল হাতির পিঠে দাঁড়িয়ে সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন। সৈন্যদের মনোবল বাড়াতে তিনি সামনের সারিতেই অবস্থান নিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম খেলা ঘটে ঠিক তখনই। একটি তীর এসে সরাসরি তাঁর চোখে আঘাত করে। তিনি গুরুতরভাবে আহত হন। যদিও তখনও তিনি অচেতন হননি, কিন্তু দূর থেকে তাঁর সেনারা ধরে নেয় সম্রাট নিহত হয়েছেন। এই ভুল ধারণা পুরো সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়। যে বাহিনী কয়েক মুহূর্ত আগেও বিজয়ের দ্বারপ্রান্তে ছিল, তারা হঠাৎ বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। সৈন্যরা পালাতে শুরু করে, হাতিরা নিয়ন্ত্রণ হারায় আর আফগান বাহিনী ভেঙে পড়ে। এই সুযোগ কাজে লাগান বাইরাম খান। তিনি মুঘল সেনাদের নিয়ে প্রবল পাল্টা আক্রমণ চালান। সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ মুঘল বাহিনী দ্রুতই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। হেমুর সেনারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়। অবশেষে হেমু বন্দী হন এবং মুঘল শিবিরে আনা হয়। একটি কিশোর সম্রাটের সামনে বন্দী এক আহত প্রতিপক্ষকে হত্যা করার সিদ্ধান্ত সহজ ছিল না। তবুও শেষ পর্যন্ত হেমুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এই জয়ের মাধ্যমে আকবরের সিংহাসন দৃঢ় ভিত্তি লাভ করে। মাত্র ১৩ বছরের সম্রাটের জন্য এটি ছিল একটি বড় রাজনৈতিক জয়। মুঘল সাম্রাজ্য আবারও উত্তর ভারতে শক্ত অবস্থান প্রতিষ্ঠা করে। এই যুদ্ধ প্রমাণ করে যে সংগঠিত নেতৃত্ব, কৌশল এবং সময়োপযোগী সিদ্ধান্ত কখনো কখনো সংখ্যার শক্তিকে হার মানাতে পারে। হেমুর পরাজয় ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন করে। ইতিহাসবিদরা বারবার উল্লেখ করেছেন, যদি হেমু সেই যুদ্ধে বিজয়ী হতেন তবে ভারতের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন হতো। মুঘল শাসনের অবসান ঘটত এবং উত্তর ভারতে হেমুর শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটত। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় আকবরের দিকে। এখান থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ শাসনকাল।